জুলাই বিপ্লবে আহতরা জাতির কৃতি সন্তান, সবসময় তাদের পাশে থাকবে সেনাবাহিনী, বলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাবাহিনীকে দায়িত্বশীল আচরণের আহ্বান নাসির পাটোয়ারির। রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের চাপ প্রশ্নে হাসনাতের সাথে ভিন্নমত সার্জিসের। ক্ষমতার চেয়ে জনস্বার্থ ও জন আকাঙ্ক্ষা বোঝা বেশি জরুরি, বলেছেন তারেক রহমান। রাজনীতিবিদদেরকে এই নিয়ে আলোচনার আহ্বান। ৭১ আর ২৪ এক নয়, গণভোট ও রাষ্ট্রের নাম বদলের প্রস্তাবে আপত্তি বিএনপির। ১৬৬ সুপারিশের ১১৩টিতেই একমত এনসিপি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। জুলাই বিপ্লবে আহতদের মনোবল না হারানোর আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেছেন, গণঅভ্যুত্থানে আহতরা জাতির কৃতি সন্তান, তাদের সহায়তা সেনাবাহিনী সবসময় পাশে থাকবে। গণঅভ্যুত্থানে আহতদের সম্মানে রবিবার ঢাকা ক্যান্টনমেন্টের সেনা লঞ্চে আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। এ সময় জুলাই আগস্ট অভ্যুত্থানে আহতদের সাথে কুশল বিনিময় করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তাদের খোঁজ খবর নেন তিনি। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সেনা লঞ্চে উপস্থিত ছিলেন। সেনাবাহিনী প্রধান জানান, ব্যবসায়ী ও ব্যাংকারদের সহায়তায় অভ্যুত্থানে আহতদের নানাভাবে সহযোগিতা দেওয়া হচ্ছে। সেনাবাহিনীর সহায়তায় পর্যন্ত ৪,২০০ জন আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও তাদের সহায়তা অব্যাহত থাকবে বলে জানান সেনাপ্রধান। আহতদের চিকিৎসা আমরা দিয়েছি এবং দিয়ে যাচ্ছি। আমাদের এই সাহায্য সহযোগিতা, সবার এই সাহায্য সহযোগিতা সবসময় জারি থাকবে ইনশাআল্লাহ। তো আপনারা কখনো মনোবল হারাবেন না। মনোবল হারানোর কিছু নাই। আপনারা জাতির কৃতি সন্তান। আপনারা এই দেশ এবং জাতির জন্য অনেক কিছু ত্যাগ করেছেন। আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদেরকে এই অ্যাসুরেন্স দিচ্ছি যে আমরা সবসময় আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। হাসনাত আবদুল্লার ফেসবুক স্ট্যাটাস কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টিতে চলছে পাল্টাপাল্টি বক্তব্য। সামাজিক যোগাযোগ মাধ্যম নির্ভর সমালোচনাকে কাউন্টার দিচ্ছেন যে যার মতো। সেনাবাহিনী, জাতীয় নির্বাচন এবং আওয়ামী লীগের রাজনীতি, এই ৩ ইস্যুতে বাকযুদ্ধে এনসিপি নেতারা। রিপোর্ট ফরুক বাবুর। সেনাপ্রধানের সাথে সম্প্রতি এক ব্যক্তিগত বৈঠকে জাতীয় নির্বাচনে নাগরিক পার্টির অবস্থান নিয়ে আলোচনা হয়। দলটির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের ষড়যন্ত্রের অভিযোগ তুলে একটি স্ট্যাটাস দেন। তার দাবি, সেনানিবাস থেকে তাকে ও আরও ২ জনকে এই পরিকল্পনার কথা জানানো হয়। তবে হাসনাতের এই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন এনসিপির আর এক মুখ্য সংগঠক সার্জিস আলম। সার্জিস আলমও দেন পাল্টা স্ট্যাটাস। এতে তিনি দাবি করেন, ১১ মার্চ সেনাপ্রধানের সাথে বৈঠকের জন্য তাদের ডেকে নেওয়া হয়নি। সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজারের মাধ্যমে বিভিন্ন বার্তা আদান প্রদান চলছিল। সার্জিসের দাবি, হাসনাত সেনাপ্রধানের বক্তব্যকে প্রস্তাব হিসেবে দেখলেও তিনি অভিমত প্রকাশ হিসেবে দেখছেন। ২ মুখ্য সংগঠক যখন সেনাপ্রধানের সাথে বৈঠকের বিষয়ে বিপরীতমুখী অবস্থানে, তাদের উদ্দেশ্যে নতুন করে আলোচনার যোগান দেন দলটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। দুজনের কেউ একজন মিথ্যা বলছেন বলে মন্তব্য করেন তিনি। ফেসবুক নির্ভর এনসিপি নেতাদের রাজনৈতিক মন্তব্য নিয়ে আলোচনা সমালোচনার মধ্যেই দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি জানান, সেনাপ্রধানের সাথে বৈঠকের বিষয় সবার জানা ছিল না। রবিবার জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, ৫ আগস্ট পরবর্তী ক্যান্টনমেন্টে আওয়ামী লীগের যারা আশ্রয় নিয়েছিলেন তাদের বিষয়ে পরিষ্কার বক্তব্য না আসা পর্যন্ত কাউকে বিশ্বাস করা যাবে না। যেই কোনো মূল্যে বাংলাদেশে আওয়ামী লীগের কোনো রাজনীতি করার অধিকার নাই। আমরা এই বিষয়ে ঐক্যবদ্ধ থাকব। সেটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হোক, যেই কোনো প্রতিষ্ঠান হোক, কেউ যদি আমাদের সামনে দাঁড়ায় আমরা সে যুদ্ধ চালিয়ে যাব ইনশাআল্লাহ। সেই ক্ষেত্রে সেনাবাহিনীর থেকে আমরাও তাদেরকে বলবো যে আপনারা দায়িত্বশীল আচরণ করুন। পলিটিক্যাল ম্যাটার, পলিটিক্যাল যারা পার্সন দল রয়েছে তাদেরকে আপনারা ডিল করতে দেন। ফেসবুক নির্ভর মন্তব্য এবং সেনাবাহিনীর সাথে এনসিপির ২ নেতার বৈঠকের বিষয়ে ঐক্যমত গঠনের চেষ্টা চলছে বলেও জানান নাসিরউদ্দিন পাটোয়ারি। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের প্রত্যাশা রাজনৈতিক দলগুলো তাদের নিয়ে কাজ শুরু করবে। সংস্কার নিয়ে কথা হবে, কার ক্ষমতা বাড়বে কার ক্ষমতা কমবে সেগুলোর পাশাপাশি জনগণের চাওয়া নিয়ে চিন্তা ভাবনা করার আহ্বান জানান তিনি। জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত ইফতার মাহফিলে সব আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আহমেদ সারওয়ারের রিপোর্ট। পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজনীতিবিদদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী সমমনা জোট। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইফতার পূর্ব আলোচনায় তারেক রহমান বলেন, দেশকে মেরামতের উদ্দেশ্যেই ৩১ দফা দেয়া হয়েছে। পলাতক স্বৈরাচারের বিরুদ্ধে যারা রাজপথে ছিল তাদের সাথে আলোচনা করেই এই দফাগুলি জাতির সামনে উপস্থাপন করা হয়েছে। হ্যাঁ, আমরা সংস্কার নিয়ে কথা বলছি। আমরা কথা বলছি আমাদের দেশে উচ্চ সংসদ হওয়া উচিত, উচ্চ কক্ষ হওয়া উচিত। আমরা কথা বলছি কার মেয়াদকাল কতটুকু হওয়া উচিত। আমরা কথা বলছি কতটুকু সংসদের ক্ষমতা থাকা উচিত, কতটুকু গণপরিষদের কি হওয়া উচিত। বিভিন্ন বিষয়ে কথা বলছি। আমরা কথা বলছি একজন ব্যক্তি কতবার কি নির্বাচিত হতে পারে। আমরা কথা বলছি কার মধ্যে ক্ষমতা বাড়বে কার ক্ষমতা কমবে, এসব বিষয় নিয়ে। কিন্তু দিন শেষে আমাদের রাজনীতির সবচেয়ে বড় যে পুঁজি জনগণ, তাদের ইস্যুগুলোকে নিয়ে আমাদের কি কথা বলা উচিত না? তাদের ইস্যুগুলোকে নিয়ে আমাদের কি চিন্তা ভাবনা করা উচিত না? অবশ্যই উচিত, কারণ এটি হচ্ছে আমাদের রাজনীতি। আমরা যে বিষয়গুলো নিয়ে আলাপ করছি, কার কতটুকু ক্ষমতা থাকবে, কি থাকবে, পাশাপাশি আসুন আমরা শুরু করি আলোচনা। জনগণের যে প্রত্যাশা, জনগণের যে চাওয়া, তাদের যে মূল লক্ষ্য বা উদ্দেশ্য বা জনগণের যেই ডিমান্ডগুলো, সেইগুলো আমরা কি করব। তিনি বলেন, যেহেতু বিএনপি ও সমমনা দলগুলোর রাজনীতি হচ্ছে বাংলাদেশকে নিয়ে, সেজন্য এ রাষ্ট্র মেরামত না করলে জনগণের কাঙ্ক্ষিত উন্নয়ন করা যাবে না। আমরা সকলে বিশ্বাস করি যে এই যেই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, সেই প্রতিষ্ঠানগুলোর আমাদেরকে মেরামত করতে হবে। এবং যেহেতু আমাদের রাজনীতি হচ্ছে বাংলাদেশকে ঘিরে, বাংলাদেশের জনগণকে ঘিরে, আমাদের রাজনীতির সবচেয়ে বড় পুঁজি হচ্ছে এই দেশের জনগণ। কাজেই এই বিষয়গুলোকে যদি আমরা মেরামত না করি, এই কাঠামো, রাষ্ট্রের এই কাঠামোগুলোকে যদি মেরামত না করি, এই দেশকে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারবো না, মানুষের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে সক্ষম হব না। সকলকে সম্মান রেখেই বলতে চাই, অনেক ব্যক্তি সংস্কার নিয়ে অনেক কিছু বলছেন, কিন্তু সংস্কারে, বাংলাদেশে যে সংস্কার প্রয়োজন, বাংলাদেশের সকল কিছুতে যে সংস্কার প্রয়োজন, রাষ্ট্র কাঠামোর মেরামতে যে সংস্কার প্রয়োজন, কথাটি সবচেয়ে আগে সেদিন আমরাই বলেছিলাম। সবাইকে ঐক্যবদ্ধভাবে জনগণের জন্য কাজ করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। রাজনীতির পাশাপাশি সমাজের অসহায় ও দুস্থ মানুষকে সহযোগিতা করতে দলীয় নেতাকর্মী ও সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা বিএনপি পরিবারের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এই আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, দলের মিডিয়া সেলের সদস্য সচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি সহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। তারেক রহমান বলেন, দুস্থদের জন্য অনেক কিছু করার সুযোগ রয়েছে। নিজ নিজ অবস্থান থেকে তাদেরকে স্বাবলম্বী হতে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানান তিনি। অসহায় ও দুস্থদের কল্যাণে কাজ করে যাওয়াদের উৎসাহিত করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা রাজনৈতিক কর্মী, মানুষের পাশে দাঁড়ানোর জন্য, সমাজের পাশে দাঁড়ানোর জন্য আমাদের অনেক স্কোপ আছে, আমাদের অনেক কিছু করার আছে। আমাদের যার যেটাই অবস্থান, প্রত্যেকেই আমরা করতে পারি। যার পক্ষে সম্ভব সে এমন একজন মানুষকে সহযোগিতা করবে যাতে করে সেই মানুষটি স্বাবলম্বী হতে পারে, যাতে করে পরবর্তী বছর সেই নতুন করে স্বাবলম্বী হওয়া মানুষটি আরেকজন অসহায় মানুষকে সহযোগিতা করবে জাকাতের মাধ্যমে, যাতে ওই মানুষটি আবার স্বাবলম্বী হতে পারে। অর্থাৎ পর্যায়ক্রমিকভাবে চেষ্টা করা, যারা স্বাবলম্বী নয় বা যারা দুস্থ, তাদেরকে সহযোগিতা করা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, তার পাশে এসে দাঁড়ানো। 1971 আর 2024কে এক কাতারে আনার প্রস্তাবে আপত্তি করেছে বিএনপি। রাষ্ট্রের নাম পরিবর্তন ও গণপরিষদের প্রস্তাবকে বলেছে নিষ্প্রয়োজন। আর নতুন সংগঠন জাতীয় নাগরিক পার্টি এনসিপি জাতীয় ঐক্যমত্য কমিশনের 166টি প্রস্তাবের মধ্যে 113টিতেই একমত। আর যে কোনো মৌলিক সংস্কারে জনগণের সম্পৃক্ততা চায় সিপিবি। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত।
জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আলী রিয়াজের কাছে দলের প্রস্তাবনা হস্তান্তর করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল। পরে সালাউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘদিনের প্র্যাকটিসের মাধ্যমে রাষ্ট্রের নাম মেনে নিয়েছে, তাই এটি পরিবর্তন কাম্য নয়। এছাড়া সংবিধান সংশোধনে, গণভোট, নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাবের বেশ কিছু বিষয়ে দলের অবস্থান জানান তিনি। নির্বাচন কমিশনকে দায়বদ্ধতার জন্য সংসদীয় স্থায়ী কমিটির কাছে জবাবদিহিতা করতে হবে বলে একটা সুপারিশ এসছে। তাতে আমরা মনে করি যে নির্বাচন কমিশন বর্তমানে যারা আছে এবং ভবিষ্যতে যারা আসবে তারা তাদের দায়বদ্ধতার জায়গাটা স্ট্যান্ডিং কমিটি পার্লামেন্টের কাছে না রেখে বিদ্যমান যে ব্যবস্থা আছে, যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের আওতাধীন আছে, যে একজন সুপ্রিম কোর্টের বিচারক যেভাবে অপসারিত হয়, সেই একই প্রক্রিয়াটা নির্বাচন কমিশন এবং আরও 2-1টা সাংবিধানিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য। পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির কাছে, যেটা অনেকটা রাজনৈতিক সভা হিসেবে আমরা মনে করি, সেখানে নির্বাচন কমিশনের মতো স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানের জবাবদিহিতা রাখাটা উচিত মনে করছি না আমরা। সংবিধানের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং একটি প্রথম পৃষ্ঠার অংশ হচ্ছে প্রস্তাবনা, প্রিয়াম্বল নামে আমরা যেটাকে চিনি। সেটা পুরোপুরি পরিবর্তনের বা সংশোধনের একটা প্রস্তাব আছে, অনেকটা রিরাইটিংয়ের মতো, যেখানে 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সাথে 2024-এর গণ অভ্যুত্থানকে এক কাতারে নিয়ে আসা হয়েছে, যেটা সমুচিত বলে আমরা মনে করি না। মঙ্গলবার কমিশনের কাছে সংস্কার প্রস্তাব তুলে দেয় এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষারের নেতৃত্বে তাদের প্রতিনিধি দল। এ সময় তিনি জানান, এনসিপি সবচেয়ে বেশি দ্বিমত পোষণ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে। 2 হাউসের প্রস্তাব এসেছে, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। এক্ষেত্রে আমরা বলেছি যে উচ্চ কক্ষের প্রার্থী এটা আপনাকে নির্বাচনের আগেই ঘোষণা করতে হবে, যেটা অন্যান্য দলগুলো চাচ্ছে না। আমরা বলেছি নির্বাচনের আগেই। কেন এটা আমরা বলেছি? ভোট কিন্তু কারেন্ট যে প্রস্তাব, তার মধ্যে ভোট, একজন ভোটার কিন্তু একটাই ভোট দেবেন, ওই একটা ভোটেই আপনার ওই ভোটের পার্সেন্টেজ জমা হবে। সেক্ষেত্রে আমার জানার অধিকার আছে যে আমার ভোটে উচ্চকক্ষে কে যাচ্ছে। তা আমি যদি সেটা না জানি এবং আমি ভোট দিয়ে দিলাম, একটা দল 35% ভোট পেল এবং 35 জন আপার চেম্বারে গেল এবং তারা তাদের মতো করে 35 জনকে দিয়ে দিল। কিন্তু যদি ইলেকশনের আগেই মানে তালিকাটা থাকে, তাহলে আমি ভোট দেওয়ার ক্ষেত্রে লোয়ার হাউসের ক্ষেত্রে ভোট দেওয়ার ক্ষেত্রে আমি বিবেচনায় নিব যে আপার হাউসের ওই দলের প্রার্থীর ব্যাপারগুলো ঠিক আছে কিনা। যদি আমার কাছে পছন্দ না হয়, তাহলে কিন্তু আমার ভোটের বিবেচনা বদলে যাবে। এর আগে কমিশনের কাছে প্রস্তাবনা বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। এ সময় সংস্কার প্রস্তাবে তাদের দলীয় অবস্থান ব্যক্ত করেন। মূল যে সংস্কার কমিটির প্রস্তাব পড়লে দেখবেন যে একটা প্রস্তাবনা লেখা আছে, সেই প্রস্তাবনার বিষয়ে কোনো বক্তব্য নাই। তার মানে আমি আর না বাড়িয়ে এই কথা বলতে চাই, আমরা এটি পড়ার পরে দেখলাম এই 166টি প্রশ্ন প্রকারান্তরে অনেক কিছু অস্পষ্ট। আমরা দেখলাম এইটার অনেক কিছু যদি আমরা শুধুমাত্র হ্যানার মধ্যে থাকি, তাহলে এটা পুরো যে সংস্কার প্রস্তাব সেটা একটা ভুল বুঝাবুঝির জায়গায় যাবে। 151টা পয়েন্টে তাদের সাথে আমরা একমত হয়েছি। কিছু পয়েন্টে আমাদের ধরেন আমাদের 5টাতে আমরা কেবলমাত্র বলছি যে আমরা একমত না, আমাদের ভিন্নমত আছে, সেগুলো আমরা তাদের জানাইছি। আর 10টার মধ্যে আমরা অন্যান্য প্রস্তাব আমরা দিয়েছি। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। শ্রমিকদের দাবি কেবল বেতন ও বোনাসের মধ্যে থাকলে আসন্ন ঈদে কোনো ধরনের অস্থিরতার আশঙ্কা করছেন না পোশাক মালিকরা। বেশিরভাগ সংগঠন প্রশাসক দিয়ে পরিচালিত হলেও মালিকরা তাদের সাথে সমন্বয় করে কাজ করছেন। ঈদের আগে অস্থিরতা যেন সৃষ্টি না হয়, শ্রমিক নেতাদের প্রতি আহ্বানও জানিয়েছেন তারা। এখানে কিছুটা সংকট তো হবেই, কিন্তু যত সংকটই হোক আমরা পরিষ্কার নির্দেশনা দিয়েছি আমাদের মেম্বারদেরকে এবং আমরা মনিটরিং করছি যে কোনো জায়গায় কোনো অবস্থাতে কোনো শ্রমিকের বেতন, বোনাস বা কোনো ভাতা যেন অপরিশোধিত না থাকে, সেটা যেন যে কোনো পরিস্থিতি হোক এটা পরিশোধ করা হয়। প্রয়োজনে আমরা ব্যাংকের সাথে কথা বলার জন্য বলেছি, আমাদেরও যদি ইনভলভ করা লাগে সেখানে আমরা ব্যাংকের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। পবিত্র রমজান প্রায় শেষের দিকে, এখনও রাজধানীর ইফতার বাজারগুলোতে রয়েছে বেশ ভিড়। ক্রেতা বিক্রেতার সরব উপস্থিতিতে বেশ জমজমাট হয়ে উঠেছে ইফতার বাজারগুলো। গালমান শফি রিপোর্ট। রাজধানীর বিভিন্ন এলাকার পাশাপাশি বনানীর কামাল আতাতুর্ক এভিনিউর মাঠে চলছে ফুডি ইফতার ও সাহারি ফেস্ট। ভোজন রসিকদের জন্য সুস্বাদু
আর মজাদার ইফতারের এই আয়োজন। সেখানে রাজধানীর বিভিন্ন নামিদামি রেস্টুরেন্টের স্টলে বিভিন্ন ধরনের নানান পদের ইফতার সাজিয়ে বসেছেন দোকানিরা। আয়োজকরা জানান, মেলায় নতুন ও পুরান ঢাকার জনপ্রিয় সব ইফতারির সমাহার রয়েছে। এখানে দেখবেন যে পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার কিন্তু এখানে এসেছে। বিউটি লাচ্ছি এসেছে, আপনার বিরিয়ানি এসেছে, এবারে মোহাম্মদপুর থেকে মোস্তাকিমের কাবাব এসেছে। গুলশান বনানীর যে গ্রাহকরা আছে, আমি তাদের জন্য যেটা বলবো, তাদেরকে এই সকল খাবারের জন্য বিভিন্ন জায়গায় যাওয়ার দরকার নেই। সবগুলিকে আমরা একই ছাদের মধ্যে নিয়ে এসেছি এবং এইখান থেকে তারা অর্ডার করে খেতে পারবে। ক্রেতার চাহিদা অনুযায়ী পছন্দের স্বাস্থ্যসম্মত খাবার সামগ্রী রয়েছে ইফতার বাজারের স্টলগুলোতে। দামেও রয়েছে সাশ্রয়ী। আমাদের এখানে কয়েকটা ধরনের রোল হয়, যেমন সিনাবন, চকোবন, ক্যারামেল, পিকান বন। সেই সাথে এখানে আছে আমাদের স্যান্ডউইচগুলো। কাঠল হচ্ছে 220 টাকা, আপনার চাষলিক হচ্ছে আপনার 160 টাকা, চাষলিক লাচ্ছা পরোটা আছে 70 টাকা, তারপর আমার সুপার রুস্তম আছে 3 পিস 265 টাকা। তো এক কথায় ইফতারের সব আইটেম এখানে পাওয়া যাবে। কাবাব আইটেম পাবেন, হালিম পাবেন। আমাদের যে ট্রেডিশন আগে ছিল যে কোথাও যাওয়ার সময় হচ্ছে হাঁড়িতে করে মিষ্টি বা মাংস নিয়ে যাওয়া, আমরা ওই জিনিসটাকে প্রাধান্য দিয়ে এবং পরিবেশ বান্ধব করার জন্য চেষ্টা করছি। হাতের কাছে পছন্দের বাহারি ইফতার কিনতে পেরে খুশি রোজাদাররা। এখানে আজকে আমি আমার কাজিনদের সাথে এসেছি ইফতার কিনতে। প্রাইস খুবই হচ্ছে রিজনেবল এবং হচ্ছে আইটেমও মোটামুটি সব অ্যাভেলেবেল, তো ভালো লাগছে। ঐতিহ্যবাহী যে পুরনো ঢাকার যে আইটেমগুলো, বিশেষ করে লাচ্ছি, তারপরে ওদের যে বিরিয়ানির যে সুগন্ধ, এগুলাতেই বলে দিচ্ছে যে এগুলা খুবই, আমি এখনই মানে মাউথ ওয়াটারিং হয়ে যাচ্ছে। এসব স্টলে ইফতার সামগ্রীর পাশাপাশি রয়েছে সেহরির জন্য মুখরোচক খাবার। মেলায় 30টি স্টল রয়েছে, চলবে 29 মার্চ পর্যন্ত। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। কোনো একটি দলকে অথবা একটি গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য জাতীয় নির্বাচন পেছানোর যে কোনো ষড়যন্ত্র রুখে দেবে বিএনপি, হুঁশিয়ারি দিয়েছেন দলীয় চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। রবিবার নয়াপল্টন বিএনপি কার্যালয়ে সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও অবিভক্ত ঢাকার সবশেষ মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, কোনো একটা দলকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য বা কোনো গোষ্ঠীকে বিশেষ সুবিধার জন্য মানুষের এই আত্মত্যাগ নয়। একটা গোষ্ঠী ষড়যন্ত্র করছে সবার আত্মত্যাগকে বিনষ্ট করতে। ইশরাক হোসেন বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হবে জনগণের সরকার, তবে এখনও তা পাওয়া যায়নি বলেও মন্তব্য করেন বিএনপির এই তরুণ নেতা। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, একটি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, সেটা কিন্তু এখনো আমরা পাই নাই। অতএব আমাদের লড়াইটা শেষ হয়ে যায় নাই। তো এই বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা রাজপথ চড়ে যাব না ইনশাআল্লাহ। কারো হাতে পানি, কারো হাতে শরবত, এভাবেই ট্রেনের দিকে ছুটছেন যাত্রীরা। যাত্রাপথে ইফতারের সময় হয়ে গেলে যেন বিড়ম্বনায় পড়তে না হয়, তাই এই আয়োজন। ইফতারের আগ মুহূর্তে কমলাপুর রেল স্টেশনের চিত্র সম্পর্কে আরও জানাচ্ছেন শুভ খান। হাতে পানি, জুস, শরবত নিয়ে ট্রেনের দিকে এভাবেই ছুটছে সাধারণ যাত্রীরা। চলতি পথেই যে তাদের ইফতার করতে হবে সেই চিন্তা মাথায় রেখেই ইফতারের খাবার সাথে নিয়ে ঢুকছেন স্টেশনে। প্ল্যাটফর্মে যারা বসে আছেন তাদেরও বেশিরভাগ মানুষের সামনেও দেখা যায় ইফতার সামগ্রী। পানি নিচ্ছি, কোকটেছি, চলন্ত অবস্থায় ট্রেনের মধ্যে একটু কষ্ট হবে আর কি। আজকের ইফতার কি স্টেশনে সারতে হবে? স্টেশনেই করতে হবে, এই যে বসে আছে স্টেশনে করতে হবে। ট্রেনে যারা আমার সাথে থাকবে তাদেরকে নিয়ে মিলেমিশে মানে শেয়ার করে ইফতার করবো আর কি। হালকা পাতলা স্যাম্পল কিছু নিয়েছি, ট্রেনে ইফতার করব। ট্রেন ছাড়ার সময় ঠিক ইফতারের 5 মিনিট পর যাত্রীরাও যে যার মতো খাবার সামনে নিয়ে বসে আছেন, জানান নিজেদের অনুভূতির কথা। আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া। আমি গাজীপুর থেকে মতিঝিল এসে ডিউটি করি। হয়তো রোজার আগে আমার অনেক কষ্ট হয়েছে, কিন্তু রোজার রেখেও আমার কষ্ট হচ্ছে না। কিছু কিছু দিন আমি গাজীপুরে যাই করতে পারি, বেশিরভাগই ট্রেনে করতে হয়। এটা আসলে একটা অন্যরকম অনুভূতি। আরও যদি মনে করেন যে সাথে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যদি থাকে, আরও ভালো লাগবে আপনার জার্নিতে। ট্রেনের কর্মকর্তারাও প্ল্যাটফর্মের উপর বসেই সারছেন ইফতার, যদিও এভাবেই প্রতিদিন ইফতার করতে হয় তাদের।
প্রতিদিন ইফতার আমাদের তো ট্রেন 6:15 বাজে, তো আমরা ট্রেন ইফতার বাহির থেকে নিয়ে আসি, তারপর আমরা ওই সবাই একসাথে বাইরে খাওয়া দাওয়া করি, ইফতারটা করি আর কি। পরিবারের সাথে বছর ইফতার করা হয়েছে? না, এখন পর্যন্ত একদিনও হয় নাই, যতদিন ডিউটি অবস্থায় ডিউটি চলতেছে। হয়তো মনে হয় না ঈদের আগে যাওয়া হবে, ইফতারি করা হবে। ইফতারের আজান পড়েছে, চলতি পথের মানুষ ইফতার শুরু করেছেন। কেউ পানি, কেউ শরবত, কেউ বা তেহারি দিয়ে। পরিবার ছাড়া চলতি পথের মানুষগুলো চলন্ত অবস্থাতেই কমলাপুর রেল স্টেশনে ইফতার সারছেন। সিয়াম সাধনার মাসে বেশিরভাগ মুসলিমই রোজা পালন করেন, আর রোজা পালনকারীদের মধ্যে একটা শ্রেণীর মানুষ থাকে চলতি পথেই তাদের ইফতার সারতে হয়। কমলাপুর রেল স্টেশন থেকে শুভ খান, বাংলা ভিশন, ঢাকা। ঈদ ঘিরে দিনরাতের ব্যবধান ঘুচে গেছে দর্জিপাড়ায়। চট্টগ্রামের ঐতিহ্যবাহী খলিফাপট্টিতে এখন চরম ব্যস্ততা, চলছে নানা বাহারি পোশাক তৈরির কাজ। দেশীয় ফেব্রিক্সে এখানে বিদেশি ডিজাইনের নানা বাহারি পোশাক তৈরি হলেও ৭৮ বছরেও স্বীকৃতি মেলেনি কুটির শিল্পের। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। দম ফেলার ফুরসত নেই চট্টগ্রামের খলিফাপট্টির কারিগরদের। মেশিনে কাজ চলছে অবিরাম। সুনিপুণ হাতে রকমারি পোশাক তৈরি করছেন এখানকার কারিগররা। এসব পোশাক চলে যাচ্ছে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায়। প্রসিদ্ধ শপিং মলগুলোতে বিক্রি হচ্ছে চড়া দামে। 200-500 টাকা মাল, একটা বাজেট বেশি, ছোট মালের দাম অতিরিক্ত বেশি, এই জন্য আমরা বেচতে একটু কষ্ট পাইতেছি। মোটামুটি ভালো আছে, সেজন্য এখান থেকে কিনতে আসছে আর কি। তবে ঢাকার থেকে আমাদের এখানে মালের রেট কম আছে কিছু, কাস্টমাররা আমাদের এখান থেকে মাল কিনে অনেক সন্তুষ্ট হইতেছে। অন্যান্য বছর থেকে 200, 300, 200, 250, 300 এইভাবে বেশি। প্রথমে হাতে খড়ি, এরপর খলিফা বা দর্জি, পর্যায়ক্রমে কাটিং মাস্টার, একই সাথে ডিজাইনারও তারাই। প্রায় 300 দোকানে কাজ করছেন 2000 শ্রমিক। তাদের মধ্যে দক্ষরা আবার পাড়ি জমান বিদেশে। 12 বছরের মতন চলে। আগে বেতনে চাকরি করতাম, এখন বর্তমানে পড়াশোনা করি, আলহামদুলিল্লাহ ভালো হইতেছে। বেতন ধরুন 17-18 হাজার টাকা পড়ে আর কি প্রতি মাসে। খাওয়া দাওয়া করে প্রায় 12,000-10,000 টাকা। ঠিক আছে, কাজ শিখছি ওস্তাদ গো দাদা। শিখি প্রথম 3,000 টাকা বেতন ছিল, 3,000 টাকা ফার্স্ট 12,000 টাকা গেছিল। প্রোডাকশন বেশি দিতে হলে বেশিরভাগ বেতন পাই, আর কম হলে কম বেতন পাচ্ছি। খলিফাপট্টিতেও লেগেছে আধুনিকতার ছোঁয়া, বেড়েছে পোশাকের চাহিদা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা আসছেন পোশাক কিনতে। একদম হাই কোয়ালিটি থেকে লো কোয়ালিটি পর্যন্ত পাওয়া যায়, যার কারণে আমাদের এখানে পাইকারের কোনো অভাব হয় না। সবসময় আমাদের পাইকার আসে, 12 মাসে আসে, কিন্তু সবরাত থেকে এখানে দিন রাত 24 ঘন্টা আপনার খোলা থাকে। পুরনো চট্টগ্রামের ঘাট ফরহাদ বেগ 1947 সালে এখানে প্রথম দর্জির কাজ শুরু করেন আয়ুব আলী সওদাগর। তার দেখা দেখি পর্যায়ক্রমে এখানে অনেক দর্জির দোকান গড়ে উঠলে জায়গাটি পরিচিতি পায় খলিফাপট্টি নামে। সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্প আরও সমৃদ্ধ হতো বলে মনে করেন সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব, ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার চাই। জুলাই বিপ্লবে আহতরা জাতির কৃতি সন্তান, সবসময় তাদের পাশে থাকবে সেনাবাহিনী, বলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাবাহিনীকে দায়িত্বশীল আচরণের আহ্বান নাসির পাটোয়ারির। রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের চাপ প্রশ্নে হাসনাতের সাথে ভিন্নমত সার্জিসের। ক্ষমতার চেয়ে জনস্বার্থ ও জন আকাঙ্ক্ষা বেশি বোঝা জরুরি, বলেছেন তারেক রহমান। রাজনীতিকদেরকে এই নিয়ে আলোচনার আহ্বান। ৭১ আর ২৪ এক নয়, গণভোট ও রাষ্ট্রের নাম বদলের প্রস্তাবে আপত্তি বিএনপির। ১৬৬ সুপারিশের ১১৩টিতেই একমত এনসিপি। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vision24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।